হাজারো নেতাকর্মী বেষ্টিত হয়ে দীর্ঘদিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম জিয়া। বিএনপি নেতাদের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার। এ মাসের মধ্যেই গুম সংক্রান্ত সনদে সই করবে বাংলাদেশ। সহিংসতা ও হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। আরও 7 মামলা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। পানির তোড়ে বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর বিস্তীর্ণ অঞ্চল, পানিবন্দী লাখো মানুষ। অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে অন্তর্বর্তী সরকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও জেল জুলুমের পর মুক্ত মানুষ হিসেবে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার রাত 8:30টার দিকে অসংখ্য নেতাকর্মী বেষ্টিত হয়ে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি। দলের নেতারা জানিয়েছেন, দীর্ঘ সময় উড়োজাহাজে ভ্রমণ করার মতো সুস্থ হলেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় এনামুল হাবিব রুবেল। বুধবার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি দুদকের মামলায় সাজা দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। 2 বছরের বেশি কারাবন্দী রাখার পর করোনাকালে শর্তযুক্ত মুক্তি দেয়া হয় তাঁকে। এরপর 6 মাস করে সাজা স্থগিতের মেয়াদ বাড়ালেও গুরুতর অসুস্থ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি শেখ হাসিনার সরকার। শেষ পর্যন্ত ছাত্র নাগরিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট হাসপাতালে থাকা অবস্থায় সম্পূর্ণ মুক্ত হন বেগম খালেদা জিয়া। এর আগের বেশ কয়েকবার হাসপাতালে আসা যাওয়ার চেয়ে এবারের বাস্তবতা ছিল ভিন্ন। মুক্ত দেশে দলীয় চেয়ারপারসনকে হাসপাতাল থেকে বাসায় নিতে ছিল নেতাকর্মীদের বাড়তি উচ্ছ্বাস। এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের এই অল্প দূরত্বের পথ আসতে সময় লেগে যায় 1.5 ঘন্টারও বেশি। রাত 8:30টার দিকে গুলশান 2 নম্বরের বাসার সামনে যখন বেগম জিয়ার গাড়িবহর, তখন স্লোগানে মুখরিত পুরো এলাকা। পরিস্থিতি এমন যে ভিড় সামলে বাসায় প্রবেশ করতেও লেগে যায় বেশ খানিকটা সময়। দলীয় চেয়ারপারসনের আসার খবরে আগে থেকে সিনিয়র নেতারা উপস্থিত হন ফিরোজায়। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশের মুক্ত পরিবেশে নেত্রীকে দেখে আরও আত্মবিশ্বাসী নেতাকর্মীরা। আমাদের দীর্ঘদিনের এটাই প্রত্যাশা ছিল যে আমরা আমাদের নেতৃত্বে হাসি মুখে দেখব। আমাদের আশা ইনশাল্লাহ পূর্ণ হয়েছে। যারা ওনাকে বন্দী রেখে চিকিৎসাহীন অবস্থায় মানবতা লঙ্ঘন করে চিকিৎসা সেবা দেয় তারা আজকে দেশ ছাড়া, খালেদা জিয়া মুক্ত। এটাই আমাদের সবচেয়ে আনন্দ, সবচেয়ে বড় তৃপ্তি। মানুষের স্বাধীনতা হরণ করছে, এখন বাংলাদেশের মানুষও মুক্ত, আমরাও মুক্ত, সবাই মুক্ত, নিঃশ্বাস নিস্তি মুক্ত পৃথিবীর মতো। আমাদের নেত্রীকে যারা অবৈধ একটা মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছিল, বন্দী করে রেখেছিল, গৃহবন্দী করে রেখেছিল, কালকে আপনারা দেখেছেন যে সেই মন্ত্রী, আইনমন্ত্রীকে হেলমেট পরিয়ে কোর্টে আনা লাগছে। দলের সিনিয়র নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সম্পূর্ণ সুস্থ নয়, তবে তার মনোবল শক্ত আছে। দেশ মুক্ত হয়েছে, ম্যাডাম মুক্ত হয়েছে, আল্লাহর কাছে অনেক শুকর। আমাদের খুব ভালো লাগছে যে ম্যাডাম একটা স্বস্তির নিঃশ্বাস, স্বাধীন একটা দেশের সত্যি নিঃশ্বাস ফেলতে পারছে। নেতা কর্মীদের প্রতি বার্তা দেওয়া আছে, যার যার এলাকায় নেতৃত্ব যারা আছেন সবাইকে শান্তি বজায় রাখতে হবে। যদি কোনো উচ্ছৃঙ্খল কেউ থাকে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের কাছ থেকে দেশবাসীকে বাঁচাতে হবে। আজকে মুক্ত বাতাসে আমরা যেমন সারা বাংলাদেশ যেমন খুশি হয়েছে, আমাদের গণতন্ত্রের মাথা আজকে মুক্ত হয়েছে এবং আজকে দেশ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, তেমনি ম্যাডামও আজকে মুক্ত মনে হাসি মুখে বাসায় ঢুকলেন। যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি, সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। সেই জন্যই ওনার শারীরিক সুস্থতাকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি একটা লম্বা সময়, অর্থাৎ 8 থেকে 15 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 21 ঘন্টাও হয়, সেইটা যাতে উনি ফ্লাই করতে পারে, সেই সুস্থতা ওনার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সেই সুস্থতা দেন, সেজন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় রেখে আজকে আমরা নিয়ে আসছি। বাসায় রেখে চিকিৎসা চলবে।
দেশের বর্তমান পরিস্থিতিতে সারা দেশের নেতাকর্মী ও সমর্থকদের শান্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। চলমান ভূরাজনৈতিক প্রেক্ষিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এক চীন নীতিকে সমর্থনের কথাও জানান বিএনপির মহাসচিব। এদিকে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। তিনি বলেন, বাংলাদেশে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। রিপোর্ট করছেন সেকান্দার রহমান। চীনের সাথে অন্যরকম এক ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপির। ক্ষমতার পালাবদলে সে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এই বৈঠক, যে বৈঠকে একদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অপরদিকে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সহ আরও 2-1 জন। চীনের পক্ষের বৈঠকে ছিল কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বুধবার সকালে ঘণ্টাব্যাপী বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বাংলাদেশের জনগণের প্রতি চীন তাদের অঙ্গীকার অব্যাহত রাখবে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরও জোরদার হবে। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতিটা আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন। এবং একই সঙ্গে চীন আজকে সারা বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এবং বিশেষ করে অনুন্নত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছেন সেটার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রতি তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমর্থন করে। অল্প কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা ইয়া ওয়েনের। I also discussed the current situation in Bangladesh. আমি আমাদের নীতি আবারও দৃঢ়ভাবে ঘোষণা করছি, চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা আশা করি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখবে, উন্নয়নের পথে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে, বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। জনগণের উন্নয়নের জন্য বাড়বে চীনের বিনিয়োগ, চীনের সঙ্গে সম্পর্ক হবে আরো গভীর, বাড়বে পারস্পরিক আস্থা, এমন প্রত্যাশা বিএনপির। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দেশটির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। এদিকে প্রত্যেকটি গুমের বিচার নিশ্চিত করবে সরকার। 30 আগস্টের মধ্যে জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে সই করবে বাংলাদেশ। প্রেস ব্রিফিংয়ে এর বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার সারা কুক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাতে দেশটিকে আরও বিনিয়োগ করতে আহ্বান জানান ডক্টর ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় জাপানের রাষ্ট্রদূতের। বর্তমান পরিস্থিতিতে দেশটিকে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানান। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সাক্ষাতে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। আগের রেজিমের এরা অনেকে যে টাকা যে মানি লন্ডারিং করেছেন সেটার বিষয়ে এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। আপনি জানেন ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন। তো টাকাটা কিভাবে গেল, এটা একটা বড় কোশ্চেন। তো সে বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায় সেই জন্য ব্রিটিশ হাইকমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। প্রেস সচিব জানান, প্রত্যেক গুমের বিচার হবে। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে ক্ষতিগ্রস্তদের বিচারে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথা উল্লেখ করেন। 30 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ডিসঅ্যাপিয়ার্ড পিপল। ওই 30 অগাস্টের আগে এটা সাইন হবে। একটা ডিসঅ্যাপিয়ারেন্সের উপর একটা কমিশন করার চিন্তা ভাবনা আছে
ক্যাবিনেটে এই আলাপটা উঠেছে এবং এটা নিয়ে জোর দাবি আছে, জানেন মায়ের ডাক এদের থেকে। আমরা একটু অ্যাসিওর করতে পারি ইচ অ্যান্ড এভরি কেস অফ disappeared people will be investigated, each and every one. প্রেস সচিব জানান শিগগির জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি ভাষণ দিবেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিগত সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, অর্থ পাচার এবং অপরিণামদর্শী প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশি বিদেশি ঋণ গ্রহণ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ নিয়ে একটি শ্বেতপত্র প্রস্তুত করা হবে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রিপারেশন অফ এ হোয়াইট পেপার অন দ্য স্টেট অফ দ্য ইকোনমি শিরোনামে ধারণাপত্রে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার তথ্যচিত্র সমৃদ্ধ শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ গ্রহণ, এসজিডি বাস্তবায়ন এবং এলডিসি থেকে উত্তরণে করণীয় বিষয়ে প্রতিফলন থাকবে। শ্বেতপত্রটি প্রকাশে বিভিন্ন অংশীজনের সাথে প্রয়োজনীয় পরামর্শ ও মতবিনিময় করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 16 জুলাই চট্টগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 77 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের বাবা জাকির হোসেন বুধবার এই অভিযোগপত্র দায়ের করেন। শেখ হাসিনা ছাড়াও অন্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আজম নাসির উদ্দিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন 1973-এর 8 ধারা অনুসারে আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বুধবার আরও 3টি হত্যা মামলা হয়েছে। মামলাগুলো হয়েছে মিরপুর, রামপুরা ও সূত্রাপুর থানায়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা 3টির অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 3টি মামলায় অভিযোগ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে এলোপাথারি গুলি ছোড়ে। এতে মিরপুরে একটি বেসরকারি কোম্পানির অফিস সহায়ক ফিরোজ তালুকদার, রামপুরার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী রাসেল মিয়া ও সূত্রাপুর এলাকার বাসিন্দা জুনিয়র টেকনিশিয়ান এলএম আল ফায়েদি নিহত হন। এই নিয়ে 5 আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে 32টি মামলা হলো। এর মধ্যে 29টি হত্যার অভিযোগে, 1টি গণহত্যা, 1টি অপহরণ ও 4টি গুলি করার অভিযোগে মামলা। ইসলামী ব্যাংকে এস আলম মুক্ত করতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে গ্রুপটির নামে বেনামে থাকা ঋণের অর্থ পরিশোধ না করা পর্যন্ত এস আলমের সকল শেয়ার আপাতত সরকারের জিম্মায় থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গতকাল এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেননি তাদের ছাড় দেয়া হবে না। ব্যাংকের অর্থ উদ্ধারে আইনগত যত পন্থা আছে সবই অনুসরণ করা হবে। সেই সাথে দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ শিগগিরই ভেঙে দেয়া হবে বলে জানান আহসান এইচ মনসুর। চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। মালিকানা নেয়ার পর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। তবে গভর্নর জানায়, এস আলম গ্রুপের নামে বেনামে কত ঋণ আছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। দেশের অর্থনীতি ঠিক রেখে বিভিন্ন ব্যাংকের কেলেঙ্কারির বিষয়ে ধাপে ধাপে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন গভর্নর। সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে এগেনস্ট তার লায়াবিলিটিস। তারা যদি পুরো টাকা শোধ করে দেয় মালিকানা ফেরত পেতেও পারেন, কিন্তু আমার তো মনে হয় না যে তাদের সেই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য ন্যায়ও নেই। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলামিক ব্যাংক। তাদের যে সাইফন করার ইচ্ছা ছিল সেটা তারা করে ফেলেছে, যা নেওয়ার নেওয়ার সেটা লুট করে ফেলেছে তারা। কাজেই এখন এই যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে।
সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যার পর বাসাটিতে তল্লাশি কার্যক্রম চলে। তবে অপ্রীতিকর অবস্থা রোধে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। শিক্ষার্থীরা জানায়, নানকের বাসায় অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে তল্লাশি চালানো হয়। বাসায় অনেক চালের বস্তা, কম্বলের বস্তাও মিলেছে। নানকের বাসার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবিও পাওয়া গেছে। শিক্ষার্থীদের ধারণা, বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাদের টার্গেট করে হামলা অথবা মামলার কার্যক্রম সেখান থেকেই পরিচালনা করা হতো। বিভিন্ন আলেমদেরও ছবি পাওয়া যায় আওয়ামী লীগ নেতা নানকের বাসায়। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। ফেনীতে প্লাবিত হয়েছে প্রায় 100 গ্রাম। বন্যা কবলিত লক্ষাধিক মানুষ। খাগড়াছড়িতে ফের বন্যায় বন্ধ রয়েছে জেলার সঙ্গে রাঙামাটির সাজেক, লংগদু ও বাঘাইছড়ির সড়কের যোগাযোগ। পানির তোড়ে ডুবে গেছে আখাউড়ার স্থলবন্দরও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 3 দিন ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি ঢুকে প্লাবিত হয়েছে প্রায় 100 গ্রাম। 1 মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়ল ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। বসতঘরে পানি ঢোকায় অনেকে চৌকিতে মানবেত দিন কাটাচ্ছেন। বন্যায় তলিয়ে গেছে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়ক। এতে বন্ধ যান চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা। এদিকে টানা 5 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত খাগড়াছড়ি জেলা। সদরে কিছুটা উন্নতি হলেও দীঘিনালায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। পানিবন্দী 5000 পরিবার। জেলায় 98টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, রাউজান সহ বিভিন্ন উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগ বেড়েছে গ্রামীণ জীবনে। পানির নিচে সড়কগুলো। কৃষি বিভাগ জানায় 637 হেক্টর জমির রোপা আউশ পানির নিচে। ত্রিপুরায় গোমতী নদীর উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে এখন বিপদসীমায়। এতে চরাঞ্চল প্লাবিত হয়ে শত শত বাড়িঘর বন্যায় কবলিত। দুর্ভোগে হাজারো মানুষ। কুমিল্লা সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত 85 কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী। এদিকে মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সহ আশপাশের অন্তত 10টি গ্রাম বন্যা কবলিত। অন্যদিকে হবিগঞ্জে পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিতে খোয়াই নদীর পানি বেড়ে ভোর রাত থেকে লস্করপুর, জালালাবাদ সহ 5টি জায়গায় বাঁধ ভেঙে লোকালয় সহ তলিয়ে গেছে কয়েক শতাধিক হেক্টর সবজি ও কৃষি জমি। এছাড়া শহরের আশপাশের নিম্নাঞ্চলের বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই বাংলাদেশ তার অধিকারের কথা বলে যাবে। গতকাল সচিবালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন করে কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না। ছাড়পত্রহীন ইটভাটা বন্ধ করে দেয়া হবে। অবৈধ ইটভাটার ক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না বলেও জানান তিনি। বলেন, তিস্তা সহ অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অধিকারের কথা বলবে অন্তর্বর্তী সরকার। তিস্তাপারে মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশার কথা জানানো হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই বাংলাদেশ তার অধিকারের কথা বলে যাবে। আন্তর্জাতিক মহলেও বিষয়গুলো তুলে ধরা হবে। জানান, বাংলাদেশের অধিকারের কথা বলতে অন্তর্বর্তী সরকার পিছপা হবে না। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, সদ্য বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে দেয়া হবে সে বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এইচএসসির অর্ধেক পরীক্ষা হয়েছে।
এই পরীক্ষাগুলো এবং এসএসসিতে প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তো রেজাল্ট তৈরি করা হতে পারে। বলেন এটার জন্য বিশেষজ্ঞ কমিটি আছে, সেই কমিটি সিদ্ধান্ত নেবে। শিক্ষা উপদেষ্টা বলেন যত অস্থিরতাই থাকুক পাঠ্যক্রম ও শিক্ষানীতি সংস্কার করা হবে। শিক্ষক নিয়োগ ও পরিচালনা বোর্ডের কারণে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, তবে বল প্রয়োগ করে শিক্ষকদের সরিয়ে দেয়া দৃষ্টিকটু বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন তালিকা করা হচ্ছে, খুব শীঘ্রই নিয়োগ দেয়া হবে। শিক্ষা উপদেষ্টা আরো বলেন বই ছাপানোর ক্ষেত্রে কোনো অনিয়ম হবে না, সরকারের চেষ্টা থাকবে জানুয়ারিতেই বই সরবরাহ করা। সমাজের বিশিষ্ট জনেরা বলেছেন ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্র করছেন। যে কোনো সময় বাংলাদেশ ম্যাসাকার করতে পারে ভারত, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন একটি স্থিতিশীল শৃঙ্খলাপূর্ণ সরকার ব্যবস্থা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। জুলাই আগস্টে সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে, যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। অনুষ্ঠানে কবি, ভাবুক চিন্তক ও সমাজকর্মী ফরহাদ মাজহার বলেন অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে, সংবিধান পরিবর্তন করে নতুন করে গণতন্ত্র প্রণয়ন করতে হবে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করতে হবে। রাষ্ট্র সংস্কারে জনগণের অংশ হিসেবে বিএনপিকে অংশ নিতে হবে। যাব না, যেহেতু শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছে, কেমন তার যে পাসপোর্ট এটা অবৈধ, তিনি কি শরণার্থী না তিনি কোথায় এটা আমরা জানি না। ক্রমাগত ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয়, যেহেতু তার কোনো পলিটিক্যাল স্ট্যাটাস নাই, তিনি কোন দেশের এটাকেও কিন্তু এখন জানেন। এবং ভারত জানে যে বাংলাদেশ থেকে যে কোনো মুহূর্তে তাকে খুনি হিসেবে, আসামি হিসেবে রিকল করতে পারে এবং তারা দিতে বাধ্য, কারণ ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। ভুলে যাবেন না, তিনি এই গেম খেলেছেন, এখন সেই গেমে তাকে ফেলতে হবে আমাদের। ফলে সময় দিতে হবে সরকারকে। এবং তিনি 15ই আগস্টে কিন্তু তিনি ঠিকই শোক পালন করেছেন, কারণ তার ধারণা ছিল তিনি 15 এবং 21শে আগস্টে একটা মাসাকার করবেন। আপনি কি বলে এই সংখ্যালঘুদের কথা বলে বিভিন্ন রকম আইন শৃঙ্খলা ভঙ্গ করে আমরা অনেক কষ্টে আমরা এটাকে রুখে দিতে পেরেছি। এখনো কিন্তু আমাদের বিপদ শেষ হয়নি। যে কোনো মুহূর্তে ভারত কিন্তু এখানে একটা বড় ধরনের মাসাকার করতে পারে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। হাজারো নেতাকর্মী বেষ্টিত হয়ে দীর্ঘদিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম জিয়া। বিএনপি নেতাদের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার। এ মাসের মধ্যেই গুম সংক্রান্ত সনদে সই করবে বাংলাদেশ। সহিংসতা ও হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। আরও 7 মামলা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। পানির তোরে বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর বিস্তীর্ণ অঞ্চল, পানিবন্দী লাখো মানুষ। অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে অন্তর্বর্তী সরকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।